2 মাস পর লাল নীল বাতি আর নানান ফুলে সাজানো হয়েছে শান্তিনীর। চারদিকে হইচই, ছোট ছোট বাচ্চাদের দৌড়াদৌড়ি। বাগানের পাশে খালি জায়গাটায় আরেকটা বাগান সাজানো হয়েছে ফুলের গেট দিয়ে। কিছুদূর পর পর একটা ছোট গেট, পুরোটাই ফুলের তৈরি মনে হচ্ছে। প্রতিটি গেটের পরে 2টো টেবিল, চারিদিকে লাল সাদার সমাহার। বড় একটা জায়গায় অনেক সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে। সেখানে বড় বড় অক্ষরে লেখা, আজ দিশার গায়ে হলুদ। হ্যাঁ, আজ দিশার গায়ে হলুদ। তার বড় চাচ্চুর পছন্দের ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে তার। দিশা এই বিয়েতে রাজি নয়, তার অবুঝ মন এখনো শাওনের নামে থেমে থাকে। কিন্তু কি করার, গুরুজনদের মুখের উপর কথা বলার সাহস যে তার নেই। তার পরিবার একবার অপমানিত হয়েছে, আবার হোক এটা সে চায় না। তাই হাসি মুখে মেনে নিচ্ছে সবকিছু। কিন্তু ভেতরটা যে পুড়ে যাচ্ছে, সেটা কি কেউ দেখছে? আয়নার সামনে বসে এক ধ্যানে আয়নার দিকে তাকিয়ে আছে দিশা। গায়ে ফুলের গয়না, দামি একটা লেহেঙ্গা সাজগোজ করেনি এখনো, তবুও তাকে অনেক সুন্দর লাগছে। তারপরও খুশি নয় সে, মুখে তার নকল হাসি। দরজা খুলে এসে অরিন আর লারা ঢুকল। দুজনই হলুদ শাড়ি পরেছে। তাদের উপস্থিতি পেয়ে দিশা তড়িঘড়ি করে চোখের পানিটা মুছে নিল। অরিন আর লারা তাকে সাজানোর জন্য বসালো। বিয়ে ঠিক হয়েছে থেকে অরিন দিশার সবকিছু দেখাশোনা করছে। দিশা কি খেলো না খেলো, কি লাগবে তার, কি কি কেনা হয়নি, সব কিছু। অরিন আগের থেকে কিছুটা ফর্সা হয়েছে। বিয়ের পরে মেয়েরা সুন্দর হয় এটা মনে হয় সত্যিই। অরিনের মাঝে অনেক পরিবর্তন এসেছে। শুধু অরিন নয়, এই 2 মাসে কিছুটা পরিবর্তন হয়েছে শান্তিনীরেও। দিহানের বড় চাচ্চু আর আগের মতো রাগারাগি চেঁচামেচি করেন না। দিহানও পুলিশে চাকরি নিয়েছে। তবে এটা সে আপাতত করছে, এসব চাকরি বাকরি নাকি তাকে দিয়ে হবে না, কোনো একটা ব্যবসার ব্যবস্থা করে সে চাকরি ছেড়ে দিবে। তবুও কারো কাছে হাত পেতে টাকা নিয়ে নিজের বউ চালাবে না। লারা জিহানের সম্পর্কটাও আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। জিহান লারাকে নিয়ে ঘাটাঘাটি করা একেবারে ছেড়ে দিয়েছে। সে ভাবে যেভাবে বিয়ে হোক, লারা তো আর খারাপ মেয়ে নয়, থাকুক না এভাবে আমার কাছে। এদিকে নীল এই 3 মাসে পারেনি লুপাকে মনের কথাটা বলতে। শাওন ও বলেনি সে লুপাকে ভালোবাসে, কারণ শাওন আন্দাজ করে নিয়েছে নীল লুপাকে ভালোবাসে। তাই সে চায় না নীলের মনটা ভেঙে দিতে। লুপা আগের মতোই নীলকে বলে, আমি আপনাকে কিছু বলতে চাই, কিন্তু নীল এটা ওটার বাহানা দিয়ে বিষয়টা এড়িয়ে যায়। শোনে না লুপার কথা। তার মনে ভয় হয় লুপা যদি তাকে ভালোবাসি বলে, তাহলে সে কিভাবে লুপাকে না বলবে, আর শাওনের মনটাই বা কি করে ভাঙবে। তবে লুপার সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। লুপা মাঝে মাঝে নীলকে ঝাড়ি দেয়, কারণ নীল তাকে একবার তুই একবার তুমি বলে। নীলও আরও খেপায় তাকে, আর সেও নীলকে শাস্তি দেয়। মাঝে মাঝে কথা বলা বন্ধ করে দেয়, তখন নীল কান ধরে ওঠবস করে ভিডিও বানিয়ে লুপাকে পাঠায়। লুপা এসব এসে অরিনের সাথে শেয়ার করে, হাসতে হাসতে গড়াগড়ি খায়। এই 2 মাসে সবকিছু পরিবর্তন হলেও দিহানের মায়ের মাঝে কোনো পরিবর্তন আসেনি। তিনি এখনও অরিনকে সহ্য করতে পারেন না। এই তো সপ্তাহখানেক আগের কথা। অরিন রান্না করেছে শোনে তিনি না খেয়ে সারাদিন বসে থাকলেন, তবু অরিনের হাতের রান্না খেলেন না। পরে দিহান অরিনকে নিষেধ করে বলে আর যেন সে কিচেনের ধারে কাছে না যায়। এই নিয়ে কেউ কথা বললে সে যেন দিহানকে শোনায়, যা করার দিহান করবে, তবুও সে যেন চুপ থাকে। কিন্তু অরিন দিহানের কথা রাখতে পারে না। সে দিহানের মায়ের সাথে একদিন ঝগড়া করে। শুধু দিহানের মা নয়, ইসির সাথেও 2-3 দিন ঝগড়া হয় তার। সেদিন ইসি আর দিশার কথা শোনার পর থেকে ইসিকে তার সহ্য হয় না।
ঈশি দিহানের পাশে বসলে দিহানের সাথে কথা বললে তার মনে হয় কেউ যেন তার কলিজা ছিঁড়ে ফেলছে। দিহান অবশ্য এ নিয়ে অরিনকে বকাবকি করেনি, ঠান্ডা মাথায় বুঝিয়েছে। কিন্তু কে বুঝে কার কথা? দিহানের সাথে ঈশি কথা বললেই অরিনের গা জ্বলে যায়। দিহান রুমে আসার পরে দিহানের সাথে কথা বলে না। দুদিন আগে অরিনকে নিয়ে দিহান ডাক্তারের কাছে যায়। বাসায় ফেরার সময় দিহান চকলেট এটা ওটা তার বোনদের জন্য আনে। ঈশি দিহানের সাথে চকলেট কাড়াকাড়ি করে, একসাথে দুজন খাটে পড়ে যায়। সেই থেকে দিহানের সাথে রাগ করে আছে অরিন। সেদিন সারারাত ফ্যাচফ্যাচ করে কান্না করেছে। দিহান টেনে টুনে বুকে এনে ঘুম পাড়িয়ে দেয়। রাগে অরিন বলে সে ঈশিকে খুন করে দিবে, সহ্য হয় না তার ঈশিকে। দিহান হাসে অরিনের এমন পাগলামির কথা শোনে। সকালে ঘুম থেকে উঠে দিহান অরিনকে কিছু একটা জিজ্ঞেস করলে সে উত্তর দেয় না, চুপ মেরে বসে থাকে। সারাদিন দিহান পিছে পিছে হাঁটে, কিন্তু সে দিহানের সাথে কথা বলেনি। রাগে তার মাথা ফেটে যায় ঈশি আর দিহানকে একসাথে দেখলে। পরের দিন রাতে অরিন দিহানকে ঝাপটে ধরে ঘুমায়, যেন ছেড়ে দিলই হারিয়ে যাবে। দিহান ভাবে হয়তো রাগ ভেঙে গেছে, কিন্তু না, সকালে উঠে আবার সেই গাল ফুলিয়ে বসে থাকে। দিহান তখন অসহায় চেহারা নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। অরিনের ভেতরটা ছাদ করে ওঠে। দিহানের অসহায় মুখ তাকে অনেক কষ্ট দেয়। অরিন দিহানের সাথে কথা বলতে যাবে, তখনই তার ফোনে কল আসে। সেদিন যে ডাক্তারের কাছে গিয়েছিল সে ডাক্তার কল দেয়। ডাক্তার জানায় সে প্রেগন্যান্ট। খবরটা শুনে খুশিতে সে কান্না করে দেয়। আর কথা বলেনি দিহানের সাথে, ভাবে দিহানকে সারপ্রাইজ দিবে সে। তখনই কথা হবে দিহানের সাথে। অরিন দিহানকে না খুঁজে লারার কাজে সাহায্য করতে চলে যায়। আর যাই হোক, নিজের ননদের বিয়েতে তো আর হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। ভাবি তোমার ফোন বাজতেছে। দিশার চেঁচিয়ে বলা কথায় অরিন কেঁপে ওঠে। এতক্ষণ ধরে সে ভাবনায় ডুবেছিল। এভাবে দিশার চেঁচানো শুনে তার কলিজা লাফাতে শুরু করছে। বুকে থু থু দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ শুনছি তো। কই শুনছ? কতক্ষণ ধরে তোমায় ডেকে যাচ্ছি, খেয়াল করিনি। মৃদু গলায় বলল অরিন। দিশা বলল, যাও কথা বলে আসো। অরিন ফোন হাতে নিয়েই থমকে যায়। এটা কি দেখছে সে? সেই মুখোশধারী এতদিন পরে আবার ফোন দিচ্ছে। এতদিন ধরে মুখোশধারীকে সেটা খুঁজতে খুঁজতে ব্যর্থ হয়ে একসময় হাল ছেড়ে দেয় সে আর লারা। অরিন শুকনো একটা ঢোক গিলে। লারার বুঝতে বাকি নেই কে কল দিচ্ছে। লারা ইশারা দিল কল ধরার জন্য। অরিন ফোন নিয়ে নিজের রুমে চলে গেল। ততক্ষণে কল কেটে যায়। আর কল আসে না, শুধু একটা মেসেজ আসে। মেসেজে লেখা, বাড়ির পেছনের পুকুর পাড়ে আসো। মেসেজটা পড়ে অরিনের আত্মা শুকিয়ে যায়। মোবাইলে সময়টা দেখে নেয়, সন্ধ্যা 7টা বাজে। তার মানে অন্ধকার নেমে গেছে। এখন আবার কোনো হুকুম করবে সে? দিহানকে ছেড়ে দেওয়ার কথা বলবে না তো? ভাবতেই কলিজায় মোচড় দিয়ে উঠল অরিনের। ভয়ে তার শরীর থরথর করে কাঁপছে। চোখের জল টলমল করছে, পলক পড়লেই সেটা গড়িয়ে পড়বে। পেটের উপর হাত রেখে ডুকরে কেঁদে উঠে অরিন। আজ কত খুশির দিন তার। আজ সে জানতে পেরেছে সে মা হবে, দিহানের বাচ্চার মা হবে। এই খুশির দিনে এই ব্ল্যাকমেইলার কে আসতে হল? আচ্ছা, এখন যদি বলে দিহানকে ছেড়ে দিতে, তখন? বললে বলুক, সে দিহানকে ছেড়ে দিবে না। দিহান যে তার রক্তে মিশে গেছে। দরকার হলে মেরে দিবে এই জানোয়ারকে, তবুও সে দিহানকে ছাড়বে না। চোখের পানি মুছে নিজেকে শক্ত করে দিশার রুমে যায় অরিন। দিশা চোখ বন্ধ করে আছে, লারা তাকে সাজিয়ে দিচ্ছে।
অরিন লারাকে মেসেজটা দেখালো। লারা মেসেজটা দেখে দিশাকে বলল, দিশা তুমি একটু বসো, আমি অরিনকে একটা কাজ দিয়ে আসি। ভাবি এখানেই থাকুক, কি কাজ করবে? না না, সব কাজ সবাইকে দিয়ে হয় না। তুমি বসো, আমি আসছি। লারা অরিনকে নিয়ে তার রুমে গেল। দরজা বন্ধ করে এসে তার লাগেজ বের করল। লাগেজের সব কাপড় বের করে সব কাপড়ের নিচ থেকে একটা পিস্তল বের করল। পিস্তল দেখে অরিন আঁতকে উঠল। ভয় শুকনো ঢোক গিলে চোখ বড় বড় করে থাকাল। লারা অরিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা নাও। উল্টা পাল্টা কিছু বলছে দেখলেই শেষ করে দিবে তাকে। আমি? হ্যাঁ তুমি। আজ এতদিন পরে কেন ডাকছে সে, বুঝো না তুমি? তার কাজ শেষ, এবার চলে যেতে বলবে তোমাকে। পারবা যেতে? আমি জানি পারবা না, তাই শেষ করে দিবে তাকে। আপু, ভয় কেন পাচ্ছ তুমি? আমি তো তোমার সেফটির জন্য এটা দিচ্ছি। নাও এটা। কাপা কাপা হাতে অরিন পিস্তল হাতে তুলল। খেলনার পিস্তল ছাড়া সত্যিকারের পিস্তল সে কখনো চোখেই দেখেনি, ছোঁয়া তো দূর। অরিন শাড়ির আঁচলে লুকিয়ে নিল। লারা লাগেজে সব কাপড় ঢুকিয়ে লাগেজ জায়গা মতো রেখে অরিনকে বলল, যাও এবার। ভয় পেয়ে না, বলেই লারা চলে গেল। অরিনের মনে হচ্ছে বিষধর সাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। ছোট ছোট পা ফেলে রুম থেকে বেরিয়ে আসলো অরিন। তাকে দেখলে যে কেউ বুঝে যাবে সে কোনো কিছু লুকাচ্ছে। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নামল অরিন। নীল, শাওন আর দিহান মিলে কিসের যেন লিষ্ট করছে। সাথে আরও দুজন আছে, তাদের চিনতে পারেনি অরিন। দিহান একবার আর চোখে অরিনের দিকে তাকাল, তারপর নিজের কাজে লেগে গেল। যতই হোক বোনের বিয়ে, ব্যস্ততা তো থাকবেই। অরিন সদর দরজা পেরিয়ে আসতেই তার হাতে হেঁচকা টান পড়ল। ভূমিকম্পের মতো কেঁপে ওঠে অরিন। ভাগ্যিস শাড়িতে পেছানো হাত ধরেনি দিহান, নয়তো এখানেই সব শেষ হয়ে যেত। অরিন দিহানের থেকে নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করে। দিহান অরিনকে বলে, কি হইছে তোমার, সকাল থেকে কিছু খাচ্ছ না কেন? আমার ইচ্ছা, হাত ছাড়ুন, আমার কাজ আছে। এদিকে তোমার কি কাজ? আর না খেয়ে কিসের কাজ? যাও, রুমে খাবার রেখে আসছি, খাও গিয়ে। খাবনা আমি, আপনার আদরের চাচাতো বোনকে নিয়ে খাওয়ান। অরিনের কণ্ঠ কান্নামাখা, চেহারা এমন বানিয়ে রাখছে যেন এবার কেঁদেই দিবে। দিহান বুঝে গেল এত সহজে অরিনের রাগ ভাঙবে না। সে অরিনের কপালে চুমু দিয়ে বলল, আর কোনোদিন কোনো সময় ইসির হাতটাও ধরব না আমি, কথাও বলবো না কখনো। হ্যাপি? কথা বলতে পারবেন কিন্তু ছুতে পারবেন না। ছুঁয়েছেন তাহলে কিন্তু? তাহলে কিন্তু মেরে দিব। কাকে? সবাইকে। আচ্ছা, আমার বউটা সবাইকে মেরে দিবে? কথা না বলে বলে যে স্বামীকেও মেরে দিচ্ছে সেদিকে খেয়াল রাখছে। এদিকে যে বউ খাচ্ছে না বলে তার স্বামীটাও না খেয়ে আছে সেটা জানে সে। সরি, আর হবে না। যান, আপনি আপনার কাজ শেষ করুন, আমি আমার কাজ করে আসছি। তারপর একসাথে খাবো আমরা। তার আগে আমি অন্য কিছু খেতে চাই। দিহান মুচকি হেসে অরিনের দিকে একটু ঝুঁকে। অরিনের ঠোঁটের দিকে তার দৃষ্টি। অরিন লজ্জায় চোখ নামিয়ে নেয়। ঠোঁটে তার লজ্জার হাসি, চোখে মুখে লজ্জার আভা। দিহানে অরিনের ঠোঁট ছুঁই ছুঁই, এরই মাঝে কেউ চিৎকার দিয়ে উঠে। আহ! দিহান অরিন দুজন দুই দিকে ছিটকে পড়ে। ইসি চোখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বেচারি ভাবতেই পারেনি ভুল সময়ে তার এন্ট্রি হবে।
এদিকে অরিন অগ্নি দৃষ্টিতে ইসির দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে সে ইসিকে কেটে টুকরো টুকরো করে দিচ্ছে। দিহান অরিনের দিকে তাকিয়ে শুকনো এক ঢোক গিলল। এই ঝড় যে তার উপর দিয়ে যাবে এতে তার কোনো সন্দেহ নাই। ইসি বলল, তোকে বড় ভাইয়া ডাকছে। দিহান চুল ঠিক করে কলার ঠিক করে এদিক ওদিক তাকিয়ে চলে যেতে লেগে থেমে যায়। অরিনের দিকে আবার তাকায়। অরিনের হাতের মধ্যে পিস্তল দেখে কপাল কুঁচকে ফেলে সে। অরিন এখনো ইসির দিকে অগ্নি চোখে তাকিয়ে আছে। ঘরের ভিতর থেকে দিহানের ডাক এলো। দিহান অরিনের হাতের দিকে তাকিয়ে তাকিয়ে চলে গেল। কোনো বাচ্চার খেলনা হবে এটা, এটাই ভাবল দিহান। ইসিও ভীতু চোখে অরিনের দিকে তাকিয়ে চলে গেল সে। অরিন এখনো রাগে ফোঁস করছে। আপাতত নিজেকে কন্ট্রোল করে চলে গেল পুকুর পাড়ে। বাড়ির পিছনের দিকটায় কখনো আসেনি অরিন, এই প্রথম আসল। চারদিকটা তাকিয়ে দেখল অরিন, শুধু গাছ আর গাছ। বাড়ির পিছনে অনেক জায়গা আছে। দিহানরা চাইলে এখানে আরেকটা বড় বিল্ডিং করতে পারবে। বাগানের লাইটিংয়ের কিঞ্চিত আলো আসছে এদিকে। সে আলোতে দেখা যাচ্ছে পুকুর পাড়ে কেউ একজন দাঁড়িয়ে আছে। অরিন শাড়ির কুচি ধরে হেঁটে এগিয়ে গেল। একটু এগুতেই তার ফোনে টুং করে একটা মেসেজ আসল। অরিন তৎক্ষণাৎ মেসেজ চেক করল, কারণ সে জানে ব্ল্যাকমেইলার যা বলবে মেসেজে বলবে, মুখে নয়। মেসেজ ওপেন করতেই থেমে গেল অরিন, কারণ মেসেজে লেখা ছিল ওখানে থামো। অরিন দাঁড়িয়ে থাকল। মনে অজানা ভয় হচ্ছে। মুখোশধারী ঘুরে দাঁড়াল। অরিন কিঞ্চিত কাপা গলায় বলল, দে দেখুন। তাতা তানভি আমার সৎ বোন। ওর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দিতে হয়, দিয়ে দিন। আমার আর কিচ্ছু যায় আসে না, তবুও আমায় আর জ্বালাবেন না। আমি দিহানকে ছাড়তে পারব না। অরিনের ফোনটা টুং করে বেজে উঠল। অরিন মেসেজ চেক করল, আজ তোমার শেষ দিন। মেসেজটা দেখে অরিনের পৃথিবী থমকে গেল, কারণ মেসেজটা অন্য নাম্বার থেকে এসেছে। আর এই নাম্বারটা তার ফোনে সেভ করা। অরিনের মাথা ঘুরে ওঠে। বিশ্বাস হচ্ছে না তার যে এই নাম্বারের মানুষটা তার সামনে দাঁড়িয়ে আছে। অরিন কাপা গলায় বলল, আপনি আমাকে এখন মেসেজ দিয়েছেন? অরিনের ফোনে আবারও এই সেভ নাম্বার থেকে মেসেজ আসল। অরিনে চেক করে দেখল, হ্যাঁ কেন? অরিনের মাথার উপর আকাশ ভেঙে পড়ে। এ কাকে দেখল সে? যাকে সে নিজের সবকিছু দিয়ে ভালোবাসত, সব থেকে বেশি বিশ্বাস করত, তাকে। অরিনের স্তব্ধ হয়ে যাওয়া দেখে মুখোশধারীর কিছুটা সন্দেহ হল। তৎক্ষণাৎ ফোন চেক করে 440 ভোল্টের শকট খায় সে। এ ভুল কিভাবে করে ফেলল সে? এতক্ষণ ধরে সে এক সিম থেকে মেসেজ সেন্ড করছে। যে সিমটা দিয়ে সে অরিন লারাকে মেসেজ দেয় সে সিমটা 2 সিম। ভুলেই গেছিল সে। তাহলে অরিন তাকে চিনে ফেলল। নিজের উপর রাগ করে ফোনটা ছুঁড়ে মারল সে। এদিকে অরিনের দম বন্ধ হয়ে আসছে। অদৃশ্য ধারালো অস্ত্র তার কলিজা টুকরো টুকরো কেটে দিচ্ছে। অতিরিক্ত কষ্ট পেলে নাকি মানুষ পাথর হয়ে যায়। অরিনও তাই হয়ে গেছে। মস্তিষ্ক শূন্য লাগছে তার। সমস্ত শরীরের শক্তি যেন মাটি চুষে খেয়ে ফেলছে। হাত থেকে ফোন আর পিস্তল পড়ে গেল। ধপ করে মাটিতে বসে পড়ল সে। চোখ থেকে অঝোর ধারা বৃষ্টি ঝরে পড়ছে। প্রাণশূন্য হয়ে গেছে সে। আজ মনে হচ্ছে এই পৃথিবীর সবথেকে অসহায় হচ্ছে সে। অশ্রুভরা চোখ দুটি তোলে তাকালো উপরে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে, তাকিয়ে কান্নাজড়িত গলায় বলল, লুপা শেষ পর্যন্ত তুই?
লুপার আর লুকিয়ে থাকার উপায় নেই, মাস্ক খুলে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল সে। এত বড় ভুল করে ফেলবে কল্পনাও করেনি সে। দুজনই পাথরের মতো বসে থাকে অনেকক্ষণ। অনেকক্ষণ পর লুপা এগিয়ে এসে অরিনের কাঁধে হাত রাখে। অরিন ঝাড়া দিয়ে লুপার হাত সরিয়ে চেঁচিয়ে বলে, এই পাপী হাতে ধরবি না আমায়। আমার ঘৃণা হচ্ছে, তোর মতো এত নীচ একটা মানুষের সাথে আমার বন্ধুত্ব ছিল। আরে তুই তো হচ্ছিস বন্ধু জাতের কল। অরিন লারার মুখ চেপে ধরল। অরিন ধাক্কা দিয়ে ফেলে দিল লুপাকে। চেঁচিয়ে বলল, এখন খারাপ লাগছে কেন শুনতে? কি ক্ষতি করেছিলাম তোর বলবি? কি শত্রুতা ছিল তোর আমার সাথে? আরে তুই তো জানতেই আমার মা নেই, আমার বাবা নেই, আমি অনাথ। তবুও আমাকে তোর দাবার গুটি কেন বানালি? কিছুক্ষণ কি একটা ভেবে তুই আমাকে মারতে চেয়েছিলি তাই না? তুই আমার দিকে ছুরি ছুঁড়ে মেরেছিলি, আমার গলা টিপে ধরছিলি। চোখের পানিটা মুছে মাটি থেকে পিস্তল তুলে লুপারা হাতে দিয়ে বলল, নে মার, মেরে দে আমায়। এত বড় ধোঁকা খেয়ে বেঁচে থাকার ক্ষমতা নেই রে আমার, মেরে দে। চিৎকার করে, আরে মার না। লুপা পিস্তলটা অরিনের দিকেই ছুঁড়ে ফেলে চেঁচিয়ে বলল, মরার খুব শখ তোর, তাহলে তুই নিজেই মর, আমাকে মারতে বলছিস কেন? অরিন কাঁদতে কাঁদতে বলে, আমাদের মনের কথাগুলা কার কাছে বলতে আমাদের কোনো দ্বিধা লজ্জা থাকে না জানিস? বেস্ট ফ্রেন্ডের কাছে। একমাত্র এই একটা মানুষ যার সাথে আমাদের রক্তের সম্পর্কের থেকেও গভীর সম্পর্ক থাকে, যে আমাদের সব সমস্যার সমাধান করে দেয়। কিন্তু সব বন্ধু যে বন্ধু না রে। কিছু বন্ধু বিষাক্ত সাপ। তুই বলতি না তুই আমার বোন হস? ওই যে লোকে বলে না পর কখনো আপন হয় না, আজ আমার বিশ্বাস হচ্ছে সত্যি বলে মানুষ। অরিন ফোন আর পিস্তলটা তুলে দৌড়ে চলে আসে ওখান থেকে। লুপা অরিনকে হাত ধরে আটকাতে চায়, অরিন ধাক্কা দিয়ে তাকে ফেলে আসে। বাড়ির বাম দিকে আসে অরিন। ডান দিকে স্টেজ সাজানো হয়েছে, তাই ওদিকে যায়নি সে। তার এখন একা থাকাটা বড্ড প্রয়োজন। ভিতরটা চুরমার হয়ে যাচ্ছে তার, কলিজাটা পুড়ে যাচ্ছে। ড্রয়িং রুমে সবাইকে ডেকে আনলেন দিহানের মা। দিহানকে আর জিহানকে বাইরের কাজ ভাগাভাগি করে দিচ্ছেন, সাথে নীল আর শাওনও থাকছে। একে একে সবাইকে কাজ ভাগ করে দিচ্ছেন তিনি। পরিবারের সবাই এখানে আছে। লুপা ছিল না, এই মাত্র এসে ঘরে পা রাখল। ইসি দিহানের গা ঘেঁষে দাঁড়িয়েছিল। দিহান সরে গিয়ে একটু দূরে দাঁড়াল। ইসি আর দিহানের মা পাশাপাশি দাঁড়িয়ে আছে। সবাই মনোযোগ দিয়ে দিহানের মায়ের কথা শুনছে, এমন সময় হঠাৎ একটা গুলি এসে দিহানের মায়ের হাতে লাগে। ভয় সবাই চিৎকার দিয়ে ওঠে। এরই মাঝে আরেকটা গুলি এসে লাগে ইসির ঠিক বুক বরাবর। সাথে সাথে হইচই শুরু হয়ে যায়। ইসির মা লারা লুপা সবাই ইসিকে ধরে কান্না শুরু করে দেয়। চিল্লাচিল্লি শুনে দিশা রুম থেকে বেরিয়ে এসে এসব দেখে দৌড়ে নিচে নেমে আসে। লুপার মা কাঁদতে কাঁদতে বলেন, আরে কেউ গাড়ি বের করো। জিহান দৌড়ে গাড়ি বের করতে যায়। দিহান বাড়ির বাম পাশে দৌড়ে যায়, গুলিটা এই দিক থেকেই এসেছে। এদিকে এসেই দিহান থমকে যায়। তার সামনে অরিন পিস্তল হাতে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। দিহানের মাথায় বাজ পড়ল। সামনে দাঁড়ানো মানুষটা যে তারই ভালোবাসার মানুষ, এটা বিশ্বাস হচ্ছে না তার। দিহানের মনে হচ্ছে তার বুকের ভেতর কেউ আগুন লাগিয়ে দিছে। বুকটা পড়ে যাচ্ছে তার। অরিন এভাবে ইসিকে মারবে ভাবতেই পারেনি সে। না না, শুধু ইসি নয়, তার মাকেও মারতে চেয়েছে অরিন। এই দুইটা মানুষকে মারার কথাই তো বারবার বলতো।
দিহান ভাবত সব রাগের কথা, কিন্তু সত্যি সত্যি মেরে দিবে কে জানত। দিহানের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ধোঁকা খাওয়ার জল। দু পা এগিয়ে এসে শরীরের সমস্ত শক্তি দিয়ে অরিনকে একটা থাপ্পড় দিল। অরিন মাটিতে গিয়ে পড়ল। শরীরের শক্তি সব ক্ষয়ে গেছে তার, নিজেকে টিকিয়ে রাখার শক্তি নেই এখন। দিহান ঘৃণা ভরা চোখে অরিনের দিকে তাকাল। অরিন গালে হাত দিয়ে বোকার মতো তাকিয়ে আছে, সে বুঝতেই পারছে না কি এমন করেছে সে। দিহান অরিনকে টেনে হিচড়ে ঘরের দিকে নিয়ে যায়। অরিন পেটে হাত দিয়ে আর্তনাদ করে ওঠে। ধমকের স্বরে বলে, দিহান কি করছেন এসব? ছাড়ুন। দিহান শোনে না অরিনের কথা। বাইরে থেকে টেনে হিচড়ে ঘরে ঢুকে। বাড়ির মানুষ বলতে লারা, দিশা আর লুপা শুধু বাড়িতে আছে। মেহমান অনেকেই চলে গেছে। যারা ছিল তারা ড্রয়িং রুমে বসে কান্না করছিল। এভাবে অরিনকে নিয়ে আসায় সবাই অবাক হয়। দিশা এগিয়ে আসতেই হাত বাড়িয়ে থামিয়ে দেয় দিহান। অরিন বলেই যাচ্ছে, কি হয়েছে আপনার, এমন করছেন কেন? ধস্তাধস্তির কারণে অরিনের হাত থেকে ফোন ছিটকে পড়ে যায়। রুমে এনে ধাক্কা দিয়ে ফেলে অরিনকে। তারপর দরজা লক করে চলে যায় হসপিটালে। অরিনকে ঘরে বন্দি রেখে যাওয়ার একটাই কারণ, অরিন যেন পালিয়ে না যায়। কাঁদতে কাঁদতে দিশা নিজের রুমে চলে যায়। কি হচ্ছে এসব কিছুই তার মাথায় আসছে না। অশান্তিতে ভরে গেছে পুরো শান্তি নীর। লারা অরিনের ফোনটা ফ্লোর থেকে তুলে হাতে নেয়। আপাতত ঘটে যাওয়া ঘটনা নিয়ে তার মাথা কাজ করা বন্ধ করে দিচ্ছে। এখনো ভয় কেটে যায়নি তার। লুপার পাশে বসে কাঁদতে লাগে সে। এই বাড়িতে এসেছে থেকে অশান্তি দেখছে সে। একটা না তো আরেকটা অশান্তি লেগেই আছে। সারারাত অরিন রুমে বন্দি থাকে। এত কিছু ঘটে গেছে সেটা তার জানার বাইরে। সকালে দরজা খোলে দিহান এসে রুমে ঢুকে। দিহানের চোখ মুখ শুকনো, চেহারায় বিষণ্ণতা ও রাগ। অরিন বসা থেকে উঠে দাঁড়ায়। দিহানের চোখ লাল হয়ে আছে। ফুলা চোখ দুটো দিয়ে আগুন ঝরে পড়ছে। দাঁতে দাঁত চেপে তাকালো অরিনের দিকে। তারপর অরিনের হাত ধরে নিচে নিয়ে আসে। নিচে এসে অবাক হয় অরিন। সাদা কাপড় দিয়ে কাউকে ঢেকে রাখা আছে, সবাই পাশে বসে কান্না করছে। দিহানের মায়ের হাতে ব্যান্ডেজ। ৬-৭ জন পুলিশ দাঁড়িয়ে আছে। অরিন দিহানের দিকে তাকালো, তার চোখ দিয়ে দিহানকে প্রশ্ন করল, এসব কি? কিন্তু দিহান যেন আজ এই চোখের ভাষা বুঝতেছে না। অগ্নি চোখে চেয়ে থাকল অরিনের দিকে। অরিন কাপা গলায় বলল, কার লাশ এটা? কেন, তোমার শত্রু ইসির? দিহানের কথায় ৪৪০ ভোল্টের শকট খেল অরিন। অস্পষ্ট উচ্চারণে বলল, ইসি আপুর লাশ? দিহান চেঁচিয়ে বলে উঠল, হ্যাঁ, ইসির লাশ। তুমিই তো মেরেছ ইসিকে। দিহানের কথায় পিনপতন নীরবতা নেমে আসে চারদিকে। স্তব্ধ হয়ে যায় সবাই। সবার কানে যেন তালা মেরে গেছে। এসব কি বলছে দিহান? ইসিকে অরিন মেরেছে? লারা এগিয়ে এসে বলল, এসব কি বলছো দিহান? ও কেন মারবে ইসিকে? কারণ ইসিকে ওর সহ্য হত না। ও নিজেই আমাকে বলেছে ও ইসিকে মেরে দিবে, বিশ্বাস না হলে ওকেই জিজ্ঞেস করুন। আরে ও তো আমার মাকেও মারতে চেয়েছে। দিহানের কথায় দ্বিতীয়বারের মতো ঝাটকা খেল সবাই। অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকল অরিনের দিকে। লারা বুঝতে পারছে না দিহান সত্যি বলছে কিনা। অরিন লারার দিকে জিজ্ঞাসুক চোখে তাকাল। লারার বুক ধুক করে উঠল। তাহলে কি অরিন তাকে সন্দেহ করছে? হ্যাঁ, সে বলেছিল এই বাড়িতে সে খুন করবে, কিন্তু পরবারের সবার মায় আটকে গিয়ে সে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে।
নীল অরিনকে গিয়ে বলল, অরিন, দিহান এসব কি বলছে, তুমি কিছু বলছো না কেন? অরিন পাথরের মতো দাঁড়িয়ে আছে। একটার পরে আরেকটা ধাক্কা সে সামলাতে পারছে না। দিহানের বাবা এসে বললেন, বৌমা এসব কি বলছে দিহান? এই প্রথম দিহানের বাবার মুখে সে বৌমা ডাক শুনল, কিন্তু তার ভেতরে গিয়ে সে ডাক স্পর্শ করতে পারল না। অনুভূতি শূন্য হয়ে গেছে সে। অরিন লারার দিকে তাকাল। লারা তো বলেছিল এই বাড়িতে কাউকে না কাউকে খুন করে দিবে সে। খুন সে ঠিকই করেছে, কিন্তু তার দোষ অরিনের ঘাড়ে চাপিয়ে সে চুপচাপ দাঁড়িয়ে আছে। ভাবতেই অরিনের চোখ থেকে দুফোঁটা জল গাল গড়িয়ে পড়ল। জীবনে সে শুধু ধোঁকা খেয়ে এসেছে। প্রথম লুপা, তারপর লারা। সবাই তাকে টিস্যুর মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলছে। একের পর এক প্রশ্ন সবাই করে যাচ্ছে অরিনকে, কিন্তু অরিন জবাব দিচ্ছে না, তার মস্তিষ্ক শূন্য হয়ে গেছে। উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। অরিনের চুপ থাকা দেখে সবাই ধরেই নেয় খুন অরিন করেছে। দিহানের বড় চাচ্চু অরিনের দিকে তাকিয়ে বলেন, বাবা হয়ে নিজের যুবতী মেয়ের মুখ কাফনে ঢাকার কষ্ট বুঝবে না তুমি মা? তোমায় মেনে নেইনি আমি, দোষ আমার ছিল, আমাকেই মেরে দিতে, আমার মেয়েকে কেন মারলে? বলেই ডুকরে কেঁদে উঠেন তিনি। দিশা ইসির লাশ ধরে বিলাপ করে কান্না করে যাচ্ছে। কাঁদতে কাঁদতে অরিনকে বলে, ভাবি, এটা তুমি কিভাবে করলে ভাবি? আমার কলিজাটা তুমি কিভাবে আলাদা করে দিল? এখন কার সাথে ঝগড়া হবে আমার? কে আমাকে বকে আবার বুকে টেনে নিবে? খুব করে বলছিল, দিশা তুই বিয়ে করে নে, তোর বিয়ের পরে আমি বিয়ে করব। তোর বিয়েতে আমি তোর লেহেঙ্গার মতোই লেহেঙ্গা পরব। তোর বরের জুতা লুকিয়ে তার থেকে 10,000 টাকা নিব। কত শখ করে দুহাত ভরে মেহেদি পড়েছিল। আমাকে এসে দুহাত দেখিয়ে বলেছিল, দেখ দিশা, তোর আগেই মেহেদি পরে নিয়েছি আমি। দেখ, তোর আগে সেজেগুজে রেডি আমি। কে জানত জীবনের শেষ সাজ সেজেছে সে। দিশার কথাগুলা শুনে সবার কান্নার বেগ বেড়ে যায়। ইসি মায়ের মাথাটা লারার কাঁধে পড়ে আছে। লারা দুহাতে উনাকে জড়িয়ে উনাকে সান্ত্বনা দিচ্ছে, আবার নিজেও কাঁদছে। দুহাতের চুড়ির দিকে তাকিয়ে হাউমাউ করে কেঁদে উঠেন তিনি। দিশার বিয়ের শপিং করার সময় এই চুড়িগুলা কিনে এনে মায়ের হাতে পরিয়ে দিতে দিতে বলেছিল, এত টাকা কামাই করো তবুও কিপটামি যায় না। নতুন কিছু কিনতে গেলেই শুধু আছে আছে করো। হাত দুটো সামনে তুলে কাঁদতে কাঁদতে বলেন, ইসি রে, ইসি, তুই দেখ তোর মায়ের হাতে তোর দেওয়া চুড়িটা কেমন জলজল করছে। দেখ রে ইসি, তোর মা চুলে বেনি করেছে। তুই তো বলতি, আম্মু তুমি বুড়ি হওনি, তবুও কেন বুড়িদের মতো থাকো। দেখ তোর মা আজ তোর মনের মতো সেজেছে, উঠো। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যান তিনি। দিহানের চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। ইসির সাথে কাটানো প্রতিটা মুহূর্ত চোখে ভেসে উঠছে। ইসিকে দৌড়ানো, ইসির থেকে খাবার কেড়ে নিয়ে খাওয়া, ইসিকে মারা, সবকিছু চোখে ভাসছে। ছোট থেকে এই পর্যন্ত ইসিকে সে কখনো চাচাতো বোন ভাবেনি, নিজের বোন ভেবেছে। বোন কম বন্ধু বেশি ভেবেছে ইসিকে, আর আজ কিনা তারই ভালোবাসার মানুষ তার বোনকে মেরে দিল। একটুর জন্য তো তার মাও মরে যেত। তার মায়ের হাতে গুলি লাগার দৃশ্য চোখে ভাসতেই রাগে দিহানের মাথার রগ টগবগ করে ওঠে। পুলিশকে সাথে নিয়ে এসেছে সে। একজনের হাত থেকে হ্যান্ডকাফ নিয়ে এসে অরিনের সামনে ধরে বলে, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করিনি অরিন। বিয়ে করে ভালোবেসেছি। লোকে তোমাকে কালো বলে অবহেলা করলেও আমি তোমাকে পৃথিবীর সবথেকে সুন্দরী নারী বলেছি। মন উজাড় করে তোমায় ভালোবেসেছি, বুকে আগলে রেখেছি। আমার অতীত ভুলে গিয়ে তোমায় আঁকড়ে ধরে বাঁচতে শিখেছি। কিন্তু তুমি বেইমানি করেছ।
একটা খুনি কখনো আমার বউ হয়ে থাকতে পারে না। আজ এই মুহূর্তে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ। এই সম্পর্ক থেকে আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। এখন থেকে তোমার স্থান দিহানের বুক নয়, কারাগার। ইউ আর আন্ডার এরেস্ট। ধাক্কার পর ধাক্কা অরিনের হৃৎপিণ্ড থামিয়ে দিচ্ছে। এসব কি হচ্ছে তার সাথে? অসহায় চোখে একবার লারার দিকে তাকালো। লারা ইসির মাকে নিয়ে ব্যস্ত। দিহানের দিকে তাকিয়ে কান্না ভেজা গলায় বলল, বিশ্বাস করুন আমি মারিনি ইসি আপুকে। আমি তো ওইসব রাগে বলতাম। আপনি অন্তত আমায় বিশ্বাস করুন প্লিজ। দিহান অরিনের হাতে হ্যান্ডকাফ পরিয়ে বলল, বিশ্বাস ভেঙে দিয়ে বিশ্বাস করতে বলছ? একবার ধোঁকা দিয়েছ, বারবার দিতে পারবে না। বলেই অরিনকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। অরিন চিৎকার করে কেঁদে বলছে, আমি মারিনি ইসি আপুকে, প্লিজ আমায় নিবেন না। আমি সত্যি বলছি। অরিনের আর্তনাদ কারো হৃদয় স্পর্শ করে না। সবাই ঘৃণা ভরা চোখে অরিনের দিকে তাকিয়ে আছে। গাড়িতে তোলার সময় অরিন দিহানের পা জড়িয়ে ধরে মিনতি করে বলে, প্লিজ আমার কথাটা বিশ্বাস করুন, আমি মারিনি উনাকে। তবুও দিহানের মায়া হয় না। গাড়িতে উঠানোর পরে লারা আর লুপা দৌড়ে এসে দিহানকে বলে, এসব কি করছো দিহান? কোনো সাক্ষী প্রমাণ ছাড়া এভাবে অরিনকে নিতে পারো না তুমি। সাক্ষী আমি নিজেই, আর প্রমাণ? প্রমাণ তো তার হাতের পিস্তল। আর কি প্রমাণ চাই ভাবি? ভাইয়া অরিনকে নিও না, ভাইয়া প্লিজ ওকে নিও না। লুপা। অরিন ঘৃণা ভরা চোখে লারা আর লুপার দিকে তাকায়। কত সুন্দর অভিনয় জানে এই দুটো মানুষ। ঘৃণায় তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় অরিন। দিহান অরিনকে নিয়ে থানায় যায়। হয়তো সমাজ বলবে তার বউ একজন খুনি, হয়তো অনেকজনের প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে, কিন্তু এতে তার কিচ্ছু যায় আসে না। অপরাধী যেই হোক সে অপরাধী। থানায় নিয়ে অরিনকে গাড়ি থেকে নামানোর সময় দেখল অরিন অজ্ঞান হয়ে পড়ে আছে। দিহানের কাছে সবকিছুই নাটক মনে হল। অরিনকে ছুঁতেও তার ঘেন্না লাগছে এখন। তবুও কোলে তুলে তাকে হাজতে রেখে আসে। আসার সময় দিহানের বুকটা পড়ে যাচ্ছিল, কিন্তু কি হবে, কোনো ধোঁকাবাজের জন্য মায়া লেগে। দুপুরের দিকে ইসির দাফন হয়। দিশার বিয়ের ডেট পিছিয়ে দেওয়া হয়েছে। ইসির মা বাবা কাউকেই শান্ত করা যাচ্ছে না। জিহানও দরজা বন্ধ করে কেঁদেই যাচ্ছে। দিশাকে তো এক সেকেন্ডের জন্যেও শান্ত করানো যাচ্ছে না। তার সাথী হারিয়ে গেছে, কিভাবে সে শান্ত হবে? দিহান ইসির কবরের পাশে বসে কান্না করে যাচ্ছে। তার মনে হচ্ছে তার ভুলে সে ইসিকে হারিয়েছে। আগে যদি বিয়ের কারণটা ঘেঁটে দেখত তাহলে হয়তো আজ তার পরিবারটা এভাবে এলোমেলো হয়ে যেত না। অরিনকে বিশ্বাস করে সে অনেক বড় ভুল করে ফেলেছে। কবরের পাশে বসে কান্না করছে দিহান। আর দূরে একটা গাছের আড়ালে দাঁড়িয়ে আছে মধ্যবয়সী একজন পুরুষ। লম্বা নিয়ে মোটাতাজা, গায়ের রং কালো। এই লোকটার নাম হচ্ছে জামিল খান। এই মেরেছে ইসিকে। তবে তার টার্গেট ভুল হয়েছে। সে মারতে চেয়েছিল জিহানকে, ভুল নিশানা লেগে মারা গেল ইসি। তাতে তার কিচ্ছু আসে যায় না। সে শান্তি নীরের কাউকে মারতে পেরেছে, এটাই তো অনেক। দিহানকে এভাবে কাঁদতে দেখে এক শয়তানি হাসি দেয় জামিল। হাতের পিস্তল ঠোঁটের কাছে এনে লম্বা একটা চুমু খায় পিস্তলে। জামিল খান হচ্ছে শান্তি নীরের সবথেকে বড় শত্রু। কিছুদিন আগে ইসির মা একটা ছেলের বিরুদ্ধে কেস লড়েন। ইসির মা কেসে জিতে যান, সে ছেলের ফাঁসির রায় হয়। ফাঁসিও হয়। ওই ছেলেটা জামিলের ছেলে ছিল। আজ সুযোগ বুঝে সে তার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিয়ে নিল। কিন্তু মাঝখানে কাকতালীয়ভাবে ফেঁসে গেল অরিন। শান্তির হাসি হাসতে হাসতে চলে যায় জামিল।
আজ তার শান্তি লাগিছে, শান্তি নীড়ে অশান্তির চিৎকার শুনে খুব শান্তি লাগছে। লারা রুমে ঢুকে অরিনের ফোনটা ড্রয়ার থেকে বের করে রুম থেকে বেরিয়ে আসে। জিহান উপর হয়ে শুয়ে কান্না করছে। জিহানকে সান্ত্বনা দেয়ার ভাষা জানা নাই তার। অরিনের ফোনটা নিয়ে একটু আড়ালে যায় সে। যেহেতু অরিন ওই মুখোশধারীর সাথে দেখা করতে গেছিল, তাহলে তাদের কথা মেসেজেই হয়েছে। লারা অরিনের ইনবক্সে ঢুকে লুপার নাম্বার থেকে, আজ তোমার শেষ দিন? হ্যাঁ, কেন? এই 2টা মেসেজ এসেছে। টাইমটা দেখে নিল লারা। মেসেজ টাইম দেখে লারার কপাল কুঁচকে গেল। ফোন হাতে নিয়ে লুপার রুমে এলো সে। লুপা খাটে বসে কান্না করছে। লারা অরিনের ফোন থেকে মুখোশধারীর নাম্বারে ডায়াল করল, ফোন বন্ধ পেল। লারা লুপাকে বলল, কান্নার নাটক করছো কেন? এখানে তো দেখার জন্য কেউ নেই। লুপা মুখ তুলে চাইল। তার চোখের পানিটা মিথ্যে নয়। অবাক হয়ে বলল, কি বলছো? এসব নাটক করব কেন? কারণ নাটক না করলে যে তোমার মুখোশ উন্মোচন হয়ে যাবে। লুপা কেঁপে ওঠে। চেহারায় একরাশ ভয় ফুটে ওঠে। লারার বুঝতে বাকি নেই তার আন্দাজের ডিল ঠিক জায়গায় পড়েছে গিয়ে। আগে থেকেই লুপা তার সন্দেহের খাতায় আছে। লারা তীক্ষ্ণ গলায় বলল, তুমি সেই মুখোশধারী? এত বড় ধোঁকা! আমি না হয় পর অরিন তো তোমার বন্ধু ছিল, তাহলে ওকে কেন ব্যবহার করলে? ধরা পড়ে গিয়ে লুপা চুপসে যায়। লারা আবারও বলে, ছি, কি জঘন্য তুমি! তোমার মতো বন্ধু যার আছে তার ধ্বংস অনিবার্য। রাগে লারার শরীর কাঁপছে। লুপা কিঞ্চিত গলা উঁচিয়ে বলল, ভাবি। চুপ! তোমার মুখে আমাকে কোনো সম্বোধন করবে না। আরে তুমি এমন হবে না কেন? তোমরা তো সবাই এমন। প্রথমে তোমরা মিহানকে মেরে দিয়েছ, তারপর মা মেয়ে মিলে আমাদের বানিয়েছ তোমাদের দাবার গুটি। আমার আম্মুকে টানবে না এখানে, আমার আম্মু এসবে জড়িত না বললে আর আমি বিশ্বাস করে নিলাম? তোমার আম্মু ছাড়া তুমি একা এতদূর চলে এসেছ? লারার কথায় লুপা চিৎকার করে বলে, হ্যাঁ এসেছি, একাই এসেছি, একা লড়তে জানি আমি। ধরা গলায়, আমার আব্বু আম্মুকে বোকা পেয়ে যে যেমন খুশি তেমন নাচায়। এই পরিবারে আমার আব্বুকে কেউ দাম দেয় না। কারো পক্ষে একটা কথা বললে চামচা বলে ডাকে। আর আমার আম্মু, সব সময় আমার আম্মুকে ঠকায় সবাই। সবকিছুতে আমার আম্মুকে নিন্দা করে সবাই, আর আমার বোকা আম্মু সবকিছু হেসে উড়িয়ে দেয়। শেষ পর্যন্ত আমার ভাইয়ের মৃত্যুটাও হেসে উড়িয়ে দিয়েছে। এইটুকু বলে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে লুপা। লারা লুপার কথার আগামাথা কিছুই বুঝে না। মিহানের কথা উঠতেই লারার ভিতর কিছুটা কেঁদে ওঠে। কিন্তু বাইরে থেকে শক্ত গলায় লুপাকে বলে, এটা তোমাদের পরিবারের ব্যাপার, এখানে আমাদের টেনেছ কেন? এই মিথ্যে চোখের জল দেখিয়ে কি প্রমাণ করতে চাও? বাড়ির এই ঘটনায় তুমি খুব কষ্ট পাচ্ছ? লুপা হাসল। তাচ্ছিল্যের হাসি। চোখে জল, ঠোঁটে হাসি, অদ্ভুত লাগছে তাকে। লারা নিজেকে কিছুটা স্বাভাবিক করে বলল, কেন করছো এসব? নিজের বাড়িতে অশান্তি দেখে কি সুখ পাচ্ছ তুমি? লুপা ভাঙ্গা গলায় বলল, ভাই হারানোর কষ্ট কেমন তা জানো? লারার বুকটা ধুক করে উঠল। লুপা আবারও ভাঙ্গা গলায় বলল, আমার ভাই তো তোমার ভালোবাসা ছিল, তাই না? আচ্ছা, কখনো মনে হয়েছে সে খুব খারাপ? লারা লুপার দিকে তাকাল। লুপা জানত সে মিহানের গার্লফ্রেন্ড ছিল। লারা লুপার থেকে চোখ সরিয়ে নিল। লুপার চোখে হাজার কষ্টের মেলা বসেছে। মিহানের মাঝে কখনো কোনো খারাপ কিছু পায়নি সে। মিহানকে ভালোবাসার প্রথম কারণ ছিল মিহান খুব ভদ্র একটি ছেলে।
চোখের পানি মুছে লুপা বলতে লাগল, আমার ভাইয়া ছোট থেকেই ঢাকায় নানুদের ওখানে থেকে পড়াশোনা করত। মাঝে মাঝে বাড়ি আসত, এসে 2-1 দিন থেকে আবার চলে যেত। তাই আমাদের এখানকার কেউ তাকে চিনত না বললেই চলে। যখন আমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেয় তখন ভাইয়া বাড়ি এসেছিল। একদিন সন্ধ্যায় ভাইয়া আমাকে নিয়ে বাইরে যায়। আমার আবদার ছিল আইসক্রিম খাওয়ার। ভাইয়া আমাকে নিয়ে বাড়ি ফেরার পথে কেউ একজন ভাইয়াকে ফোন দিয়ে একটা জায়গায় যেতে বলে। ভাইয়া আমাকে সাথে নিয়ে যায়, কেননা ততক্ষণে রাত হয়ে গেছিল, আমাকে একা কই রেখে যেত। একটা একতলা বাড়ির সামনে ভাইয়া গাড়ি নিয়ে যায়। আমাকে গাড়িতে বসিয়ে ভাইয়া ভিতরে যায়। ভাইয়া ভিতরে যাওয়ার 2 মিনিট পরে একদল পুলিশ দৌড়ে গিয়ে ওই রুমে ঢুকে। আমি প্রথমে কিছু বুঝে উঠতে পারিনি, পরে দেখি আমার ভাইয়াকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। ভাইয়া তাদের বারবার বলছে সে কিছু করেনি, এখানে তাকে ফোন দিয়ে আনা হয়েছে। কিন্তু পুলিশ শোনেনি ভাইয়ার কথা। আমি ড্রাইভ জানতাম, তাই নিজেই গাড়ি নিয়ে বাড়িতে আসি। বাড়িতে আসার পরে সবাইকে বলি ভাইয়া আমাকে গাড়িতে বসিয়ে একটা ঘরে গেছিল, এখন ওই ঘর থেকে ভাইয়াকে পুলিশ ধরে নিয়ে গেছে। সবাই থানায় যেতে প্রস্তুতি নেয়, তখনই টিভিতে লাইভ দেখায় ভাইয়া নাকি রেপিস্ট। 5 মাসের প্রেগন্যান্ট মেয়েকে রেপ করেছে। খবরটা দেখে সবাই থম মেরে বসে থাকে। আমার বলার ধরনটা এমন ছিল যে সবাই নিউজটা সত্যি ধরে নেয়। আমি সবাইকে বলি ভাইয়াকে কেউ ফাঁসাচ্ছে, কেউ শোনেনি আমার কথা। থানায় যায়নি কেউ, আমাদের পরিবারের মানসম্মান বলে নাকি একটা কথা আছে। ভাইয়ার বিরুদ্ধে মামলা হয়। ওই মেয়ের পক্ষে লয়ার ছিল আমার বড় মা। মেয়ে নিজের মুখে বলেছে ভাইয়া তাকে রেপ করেছে। ভাইয়ার বিরুদ্ধে সব সাক্ষী ছিল। সবকিছু এমনভাবে সাজানো হয়েছিল যে বিপক্ষদের বিশ্বাস না করে উপায় ছিল না। সব দোষ ভাইয়ার দিকে আসত। যে দেশে রেপিস্টদের বিচার হয় না সে দেশে আমার ভাইয়ার ফাঁসি হয়। আর এই রায় দেয় আমার বড় মা। এইটুকু বলে ভিজে যাওয়া চোখ মুছে আবার বলতে লাগে লুপা, এই বাড়ির কেউ পরিচয় দেয়নি ভাইয়া এই বাড়ির ছেলে বলে। আশেপাশের কয়েকজন জানত ভাইয়া শান্তি নীরের কেউ। মেজো আব্বু, দিহানের বাবা, তাদের বলে দেয় ভাইয়া নাকি জিহান ভাইয়ের বন্ধু ছিল। তবুও কেউ বলেনি ভাইয়া তাদেরই কেউ। এতে নাকি মানসম্মান নষ্ট হবে। কিছুদিন পর জানতে পারা যায় এই সব কিছু করেছে আমাদের পূর্বশত্রু জামিল খান। জামিল খান নাকি আমার ফুপিকে বিয়ে করতে চেয়েছিল। ফুপির সাথে নাকি সম্পর্কও ছিল। দাদু বিয়ে দেয়নি সে খারাপ বলে। সেই থেকে সে আমাদের পরিবারের সবথেকে বড় শত্রু হয়ে উঠে এই জামিল খান। সবাই যখন জানল ভাইয়া নির্দোষ ছিল তবুও সবাই চুপ থাকে, কিছু বলেনি কেউ। এতেও নাকি মান সম্মান নষ্ট হবে। লোক নাকি বলবে তারা নিজের স্বার্থে পরিচয় লুকিয়ে রেখেছিল। বুঝতে পারছো ভাবি কত বড় অন্যায় হয়েছে আমার ভাইয়ের সাথে। আরে কোনো অশিক্ষিত মানুষ হতো এমন করবে না যা আমার শিক্ষিত পরিবার করেছে। সেই থেকে আমাদের আত্মীয় স্বজনের সাথে আমাদের সম্পর্কটা ভেঙে যায়। আমার মামারা খালারা কেউ আমাদের সাথে আর যোগাযোগ রাখে না। এত কিছুর পরেও এই বাড়িতে এত খুশি, কিন্তু খুশি থাকতে পারি না আমি। আমার বুকে আমার ভাই হারানোর যন্ত্রণা আমায় খুঁড়ে খুঁড়ে খায়। চাঁদের দিকে তাকিয়ে মায়ের কান্না করা দেখে আমার মনে প্রতিশোধের স্পৃহা জাগায়। প্রতিশোধের আগুন আমায় ক্ষণে ক্ষণে পোড়ায়। আমি প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছিলাম। তাই এটা ভাবিনি কে বন্ধু কে শত্রু। আমার শুধু প্রতিশোধ নেওয়ার জন্য দুটো মানুষের প্রয়োজন ছিল, যেন তাদের দিয়ে আমি এই বাড়ির সম্মান নষ্ট করে দিতে পারি। আমি ভাইয়ার ডায়েরিতে তোমার ছবি পাই, তোমাদের লাভ লেটার সবকিছু পড়ি আমি।
তারপর তোমাকে আমার কাজের জন্য সিলেক্ট করি। অরিন তো আগে থেকেই আমার চোখে ছিল। এতটুকু বলে থামে লুপা। ফুপিয়ে কাঁদছে সে। লারাও ডুকরে কেঁদে ওঠে। মিহান যোগাযোগ বন্ধ করে দিছিল বলে নাওয়া খাওয়া ছেড়ে রুমে বন্ধ থাকত সারাদিন। এইসব নিউজ তার চোখে পড়েনি। তারপর একদিন মিহানের এক বন্ধুর কাছে ফোন দিয়ে জানতে পারে মিহানকে তার মা খুন করে দিয়েছে। আসলে সত্যিটা এই ছিল। লুপা আবারও বলল, একসময় আমার মনে হয় আমি ভুল করছি। এভাবে কারো জীবন নিয়ে খেলা আমার ঠিক হচ্ছে না। তাই তোমার বাবাকে ছেড়ে দেই। আমার কারণে বাড়িতে এত অশান্তি দেখে আমার ভালো লাগত না। মরে যেতে ইচ্ছে করত আমার। দেশের বাইরে চলে যেতে চাই, আব্বু বারণ করে। নীল ভাইয়াকে সবকিছু বলতে চাই। কেন জানি মনে হয় উনাকে বললে উনি আমায় একটা সমাধান দিবেন। কিন্তু বারবার কথা এড়িয়ে গিয়ে আমার কথা শুনেননি। কিছুক্ষণ চুপ থেকে আমি খুব খারাপ গো ভাবি। আমি এই বাড়ির শত্রু। কিন্তু এই বাড়ির কেউ আমার ভেতরের কান্নাটা দেখে না ভাবি। আজ আমার ভাই থাকলে বিয়ে করত, বাচ্চা হতো, সবার মতো আমার বোকা মাও ছেলের বউকে নিয়ে নাতি নাতনির স্বপ্ন দেখত। হ্যাঁ, আছে আরেকটা ভাই, কিন্তু ও বড় হতে হতে যদি আমার আব্বু আম্মুর কিছু হয়ে যায়। এসব ভাবলেই আমার কলিজা মোচড় দিয়ে ওঠে। এই বাড়িতে আমার ভাইয়ের একটা ছবিও নাই। এ নিয়ে আমার আম্মু আব্বু কিছু বলতেও পারে না, কারণ তারা ছোট। এত অবহেলা সহ্য কে করবে বলো? লারা কান্না আটকাতে পারছে না। আসলেই কে করবে এত অবহেলা সহ্য? সব সময় হাসি খুশি থাকা মানুষগুলার ভেতরে এত কষ্টে থাকে তা আন্দাজি করতে পারেনি লারা। মনে একটা প্রশ্ন উকি দিতেই চোখের পানি মুছে লুপাকে বলল, তুমি অরিনকে মারতে চেয়েছিলে কেন? আর এই মেসেজ কেন দিয়েছ আজ তার শেষ দিন? আমি অরিনকে বলেছিলাম চলে যেতে, সে যায়নি তাই রাগ হচ্ছিল আমার। তাই মেরে দিতে চেয়েছিলাম। কারণ আমি জানতাম এই বাড়িতে থাকলে ও মরে যাবে। আর ওই মেসেজের শেষ দিন বলতে এটা বুঝেছিলাম আমার খেলায় ওর শেষ দিন। আর কোনোদিন জ্বালাবো না ওকে। কিন্তু কে জানতো ও ইশিকে মেরে দিবে। না লুপা, ও মারেনি ইশিকে, ওর উপর আমার বিশ্বাস আছে। আমি অরিনের হাতে পিস্তল দেখেছি ভাবি। আমিও দেখেছি। দরজার সামনে থেকে এক গম্ভীর কণ্ঠ ভেসে আসতেই সেদিকে তাকিয়ে এক ঝাটকা খেল দুজন। শুকনো একটা ঢোক গিলে লুপা কিঞ্চিত ভয়ার্ত স্বরে বলল, ভাইয়া তুমি এখানে? দিহান রুমের ভেতর ঢুকতে ঢুকতে বলল, হ্যাঁ। দিহানের গলার স্বর গম্ভীর শোনাল। লুপা ভয় পেয়ে ঘামতে লাগে। দিহান কি সব শুনে ফেলছে? যদি সব শুনে ফেলে তাহলে দিহান তাকে খুন করে ফেলবে। লুপার চেহারায় ভয়ের চাপ। দিহান আবারও গম্ভীর গলায় বলল, এই বাড়িতে কারো মুখে যেন আমি এই খুনির নাম না শুনি। কথাটা যেন মাথায় থাকে। দিহানের কথা শুনে বোঝা গেল সে শুধু শেষের কথাগুলা শুনেছে, আগের কিছু সে শোনেনি। লুপা স্বস্তির নিঃশ্বাস নিল। দিহান চলে যেতে লাগল। পিছন থেকে লারা দিহানকে বলল, দিহান, কারো হাতে পিস্তল দেখা মানে এই দাঁড়ায় না সে কাউকে খুন করেছে। তুমি তো অরিনকে ভালোবাসো, তুমি অন্তত অরিনকে বিশ্বাস করো। কোনো প্রমাণ ছাড়া কেন তাকে সন্দেহ করছ? দিহান থেমে গেল। পিছন ঘুরে তাকিয়ে তাচ্ছিল্য হাসল। এই হাসির মাঝেও তার একরাশ কষ্ট লুকিয়ে আছে। কাটা গলায় বলল, সন্দেহ করছি আমি? কোনো প্রমাণ নাই? কি করিনি ওর জন্য আমি? নিজের বাবা মা, নিজের পরিবার সব ছেড়ে দিয়েছিলাম। কথায় কথায় বলতো আমার মাকে খুন করে দিবে। একদিন নয়, অনেকদিন বলেছে। তবুও আমি একটা বকা দেইনি ওকে।
কখনো একটা ধমকও দেইনি। ও ভুল করলেও ভালোবেসে বুঝিয়েছি। আমি ভাবতাম ও যা বলছে রাগের মাথায় বলছে। বিশ্বাস করতাম ওকে, তাই এসব কথায় আমি কান দিতাম না। ইশিকে মারার ঘণ্টা কয়েক আগে আমায় বলেছে, ইশি আমার পাশে আসলে সে নাকি সবাইকে মেরে দিবে। হ্যাঁ, ইশি তো আমার পাশেই ছিল, তাই তো ও মেরে দিয়েছে। আমার মাকেও মারতে চেয়েছে। কিভাবে বিশ্বাস করব আমি, যখন সবকিছু নিজের চোখের দেখা, নিজের কানে শোনা? আমি বুঝতে পারছি দিহান, তুমি এমন একটা জায়গায় আছো যেখান থেকে অরিনকে দোষী মনে হচ্ছে। কিন্তু অরিনের উপর বিশ্বাস রাখা উচিত। এভাবে অরিনকে শাস্তি দিয়ে না, পরে আফসোস করতে হবে। কার জন্য আফসোস করব? যে আমাকে এতিম করে দিতে চাইছিল। যদি গুলিটা আমার মায়ের বুকে লাগত তখন? আরে তোমরা কি বুঝবা? কখনো ধোঁকা খেয়ে দেখেছ? লারাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় দিহান। লারার শান্তি লাগছে না অশান্তি লাগছে তার। এভাবে অরিন ফেসে যাবে জানলে কখনোই অরিনের হাতে পিস্তল দিত না সে। দিহান নিজের রুমে গিয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ে। বাইরে থেকে যতটা শক্ত দেখাচ্ছে থেকে ভেতর থেকে সে ততটাই দুমড়ে মুচড়ে যাচ্ছে। কত বিশ্বাস করত সে অরিনকে। কি করেনি অরিনের জন্য? নিজের সব ছেড়ে দিয়েছিল। আর এই অরিন কিনা এভাবে তার দিকে বিষাক্ত তীর ছুঁড়ে মারল। দিহানের ভিতর বুকটা ভারী লাগছে। এত ভারী যে মনে হচ্ছে পুরো পৃথিবীর পাহাড় তার বুকের উপর রাখা আছে। ড্রেসিং টেবিলের উপর এখনো ভাতের প্লেট রাখা আছে। অরিন তাকে বলে গিয়েছিল তার কাজ শেষ করে এসে একসাথে খাবে। এই কাজে গিয়েছিল অরিন? রাগে দিহান উঠে গিয়ে ড্রেসিং টেবিলের সবকিছু ছুঁড়ে ফেলল। চিৎকার করে বলতে লাগল, বেইমানি করেছ অরিন, তোমাকে আমি খুন করে দিব। ধোঁকা দিয়েছ আমায়। ইশির মায়ের কান্না কিছুতেই থামছে না। লুপার মা প্লেটে করে ভাত নিয়ে বসে আছেন উনার হাতে। খাওয়ানোর জন্য অনেকক্ষণ থেকে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু খাওয়াতে পারছেন না। কান্না করতে করতে একটু পরপর অজ্ঞান হচ্ছেন শুধু। দিশা দরজার পাশে এসে দাঁড়াতেই তার বড়মা তাকে দেখে ডুকরে কেঁদে ওঠেন। দিশা দৌড়ে গিয়ে উনাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না জুড়ে বসে। ইশির মা কাঁদতে কাঁদতে বলেন, দিশারে, এই দিশা আমার ইশিরে কি হয়ে গেল? আল্লাহ কোনো পাপের শাস্তি দিল আমায়। আমার কলিজাটা পড়ে যাচ্ছে রে দিশা, আমার কলিজাটা পড়ে যাচ্ছে। কিছুক্ষণ কেঁদে হঠাৎ কঠিন গলায় বলে উঠলেন, আমি এই মেয়ের ফাঁসি দিব। বাঁচতে দিব না এই ডাইনিকে, নিজের হাতে ফাঁসি দিব আমি। আমার সন্তানকে যে মেরেছে তাকে আমি বাঁচতে দিব না। লুপা মা আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে রুম থেকে বেরিয়ে আসলেন। সন্তান হারানোর কষ্ট কেমন তা উনি অনেক আগেই জেনেছেন। উনার ইচ্ছে করছিল বলতে, ভাবি দেখছ সন্তান হারানোর কষ্ট কেমন। আমি কাঁদতাম বলে তুমি না আমায় বলো তা, এমন সন্তানের জন্য কেঁদে কি হবে? এখন বুঝতে পারছ ভাবি, সন্তানের মৃত্যু মেনে নেওয়া কতটা কঠিন। ঠোঁটের কাছে আসা কথাগুলাও গিলে নিলেন তিনি। তাদের মতো হৃদয়হীন তিনি নয়। তারা তো সবাই হৃদয়হীন। তাই তো নিজের কষ্ট ছাড়া অন্যদের কষ্ট অনুভব করার শক্তি নেই তাদের। জেলের ভেতর দেয়ালের সাথে পিঠ ঠেকে বসে আছে অরিন। ধোঁকা খেয়েছে সে, অনেক বড় ধোঁকা। নিজের সবথেকে কাছের বন্ধু ধোঁকা দিয়েছে তাকে। এর থেকে বেশি কষ্ট আর কি হতে পারে? বন্ধুকে নাকি মানুষ সুখ দুঃখের কথা বলে, যদি এই বন্ধুটাই হয় জীবনের সবথেকে বড় কষ্টের কারণ। তখন মূর্তির মতো বসে থাকা অরিনের চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। লুপার থেকে ধোঁকা খেয়ে লারার কাছে ছুটে আসছিল সে। শেষমেশ লারাও তাকে ফাঁসিয়ে দিল।
ঠোঁট কামড়ে নিজের কষ্টটা কমাতে চেষ্টা করল অরিন। এত কষ্টের মাঝেও দিহানকে খুব মিস করছে সে। সারাটা রাত কেটে গেল, তার পাষাণ স্বামীটা একবারও এসে দেখা দিল না। সেই যে জ্ঞান ফিরেছে থেকে সে অপেক্ষা করছে দিহানের জন্য, এখনও তার অপেক্ষার ফলাফল জিরো। এই পাষাণ মানুষটার জন্যেও তার মনটা কাঁদছে। সে কিছু খেয়েছে কি না, বাসায় আছে নাকি বাইরে আছে, কেমন আছে, এই চিন্তাগুলা চেপে ধরেছে তাকে। বারবার সে বলছে এই পাষাণ স্বামীটার কথা আর ভাববে না, তবুও সে ভাবছে। হয়তো স্বামী নামক শব্দটার উপর নারী জাতি ফুটবল বলে না চাইতেও তার জন্য চিন্তা হচ্ছে। আপু। কান্নাজড়িত গলায় কারো আপু ডাক শুনে ঘাড় ঘুরিয়ে থাকা অরিন। তানভি দাঁড়িয়ে আছে। পরনে স্কুল ড্রেস, কাঁধে ঝুলানো একটা ব্যাগ, হাতে একটা পত্রিকা। অরিন তৎক্ষণাৎ ওঠে এসে হন্তদন্ত হয়ে বলল, তানভি তুই এখানে কেন এসেছিস? তানভি ডুকরে কেঁদে উঠে বলল, আপু আমার জন্য এসব হলো তাই না? শেষ পর্যন্ত একেবারে জেল পর্যন্ত আসলে। আমি এমনটা না করলে কখনোই তোমাকে ওই বাড়িতে যেতে হতো না, ওই বাড়িতে না গেলে কখনোই এখানে আসতে হতো না। অরিন অবাক হয়, তানভি কি তাহলে সব জানত? অরিন হাতটা বাইরে বের করে তানভীর চোখ মুছে দিয়ে বলল, কাঁদছিস কেন? কাঁদবি না। আমি এখানে তুই জানলি কেমনে? তানভি কাগজটা বাড়িয়ে দিয়ে বলল, এই দেখো আপু, পত্রিকায় তোমার ছবি বেরিয়েছে, তুমি নাকি খুনি, তুমি নাকি লইয়ার মাহফুজা চৌধুরীর মেয়েকে খুন করেছ। আপু আমি জানি তুমি এমন কিছু করবে না। দেখ আপু, এখানে তারা কি লিখেছে, সবাই নাকি সচক্ষে দেখেছে তুমি মেরেছ। আপু তুমি পালিয়ে যাও প্লিজ। ওরা তোমাকে ফাঁসি দিয়ে দিবে আপু। হোক ফাঁসি, এটাই চাই আমি, চলে যা তুই। অরিনের কণ্ঠ ভেজা, একরাশ অভিমান জমা। তানভি বলল, তুমি দোষ না করে কেন ফাঁসিতে ঝুলবে আপু? দোষ ওদের, তুমি কেন মরবে? আমি জানি তুমি এমনটা করনি। চলে যা তানভি, এসবে নিজেকে জড়াবি না। সাংবাদিক কারো চোখে পড়লে খুনির বোন হিসাবে পরিচিত হয়ে যাবি। নিজের কথাটা একবার ভাবো আপু। কেন এত মহৎ হতে হবে তোমায়? জানো আপু, তানভি কিছু বলতে যাবে তখনই এক দারোগা এসে বলল, এই মেয়ে তোমার 5 মিনিট শেষ, যাও। তানভি মিনতির স্বরে বলল, আর 2 মিনিট প্লিজ, চলে যাব আমি। আর 1 মিনিটও দেওয়া যাবে না, যাও, বের হও। তানভি ব্যাগ থেকে 100 টাকার একটা নোট বের করে বলল, 5 মিনিট প্লিজ। দারোগা চারদিকে তাকিয়ে টাকাটা হাতে নিয়ে চলে গেল। অরিন ধমক দিয়ে বলল, তানভি তুই এই লোকটাকে টাকা দিয়েছিস? টাকা পেলি কই তুই? আপু রাগছ কেন? তোমার জন্যই তো দিছি। তানভি কেঁদে দিল। অরিনেরও কান্না চলে আসল। যতই হোক এক রক্ত বইছে তাদের দুজনের শরীরে। রক্তের টান তো থেকেই যাবে। এই রক্তের টানেই তো তানভি ছুটে এসেছে। অরিন হাত বাড়িয়ে তানভীর চোখের পানিটা মুছে বলল, মা কেমন আছে রে? আপু আর তানজু কেমন আছে? সবাই ভালো আছে। জানো আপু, বড় আপু তোমার বরকে বিয়ে করতে চায়। আম্মু বলছে যতই হোক বিবাহিত ছেলের কাছে কখনো বিয়ে দিবে না। এ নিয়ে আম্মুর সাথে আপুর অনেক ঝগড়াও হয়, একবার 2 দিন না খেয়েছিল। অহ! অরিনের বুকটা ধুক করে উঠে। তার স্বামীর ভাগ যদি তন্দ্রা নিয়ে নেয়? ভাবতেই অরিনের বুকের ভারী পাথরের ঢিল পড়ল। আপু প্লিজ পালিয়ে যাও। ওরা তোমাকে মেরে দিবে আপু। ওদের বিরুদ্ধে কেউ কথা বলবে না। এখানে থাকলে নিশ্চিত তোমাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে।
অরিন চোখ ভর্তি জল নিয়ে ঠোঁটে অদ্ভুত হাসির রেখা টেনে বলল, আমার আবার ফাঁসি। একটা শুকনো ঢোক গিলে বলল, তোর বয়ফ্রেন্ড কেমন আছে? ও আরেকটা রিলেশনশিপে জড়িয়েছে আপু। বলেই তানভি মাথা নিচু করে ফেলল। অরিন অবাক হল না। দেহের সম্পর্ক কতদিন টিকে তা সে অনেক আগে থেকেই জানে। বুক ছিঁড়ে আসা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। দারোগা এসে তানভিকে বলল চলে যেতে। তানভি কাকুতি মিনতি করে কিছু সময় চাইল কিন্তু পেল না। তানভি কাঁদতে কাঁদতে চলে গেল। আজও সারাদিন গেল, দিহান একবারও আসেনি। অরিন ভেবেছিল একবার হলেও দিহান আসবে, কিন্তু এলো না। অরিনের চিন্তা হচ্ছে দিহান ঠিক আছে কিনা। হয়তো বাসার ঝামেলায় পড়ে আসতে পারেনি। হঠাৎ করে হয়তো অরিনের বিচার শুরু হবে, তারপর ফাঁসি। আচ্ছা, অরিনের পক্ষে লড়বে কে? তানভি হয়তো ঠিকই বলেছে, ওদের বিরুদ্ধে কেউ কথা বলবে না। এখানে থাকলে সে মরে যাবে। সে মরে গেলে তো তার বাচ্চাও মারা যাবে। বুকটা ছাদ করে উঠল অরিনের। না, এখানে থেকে তার সন্তানকে সে মারবে না। কিন্তু এখান থেকে যাবেই বা কি করে? অনেকক্ষণ থেকে একটা দারগা এই মাথা হতে ওই মাথা হাঁটছে। হয়তো রাতের ডিউটি তার। অরিন দারোগাকে কিঞ্চিত স্বরে ডাক দিল, এই যে শুনুন। দারোগা থাকাতেই অরিনের কলিজা ভয় কেঁপে ওঠে। লোকটাকে দেখে ডাকাত ডাকাত লাগছে। অরিন ভেতরে ভেতরে ভয় পেলেও বাইরে থেকে তা প্রকাশ করল না। আপাতত তাকে এখান থেকে পালাতে হবে। তার বাচ্চার জন্য হলেও তাকে পালাতে হবে। আঙুলে শাড়ির আঁচল পেছাতে পেছাতে লাজুকবতীদের মতো মিটিমিটি হাসতে লাগল। দারোগা ককর্ষ গলায় বলল, কি হইছে, ডাকলা কেন? আপনি না অনেক সুন্দর। দারোগার মুখে হাসি ফুটে উঠল, লজ্জার হাসি। অরিন আবারও বলল, আপনার মতো সুন্দর মানুষের সামনে বসে যদি চাঁদ দেখতে পারতাম আমি আমার জেলের জীবনটা সার্থক মনে করতাম। লোকটা কপাল কুঁচকে তাকালো, মনে হয় বুঝে গেছে অরিন যে ওকে কথার ফাঁদে ফেলতে চাইছে। লোকটা গম্ভীর মুখ করে চলে যেতে লাগলো। অরিন বলল, আমি ভেবেছিলাম আপনার মনটা আপনার মতো সুন্দর, তাই মনে আসা কথাটা বলে দিয়েছিলাম। অরিনের কণ্ঠে মিথ্যে কান্না ছিল যা দারোগাকে ফাঁসিয়ে দিল। দারোগা চারদিকে তাকিয়ে অরিনকে এসে বলল, বেশিক্ষণ কিন্তু চাঁদ দেখা যাবে না। বলেই তালা খুলে অরিনেকে বের করে পা টিপে টিপে বেরিয়ে আসল। বাইরে এসে অরিন অযথাই কাশতে লাগল। দারোগা ভীতু গলায় বলল, এই কাশতেছ কেন? সবাই ঘুম থেকে উঠে যাবে। অরিন আবারও কাশল, তারপর বলল, আমি কি করব বলুন, আজ দুদিন ধরে চা কফি খাই না। একটু থেমে, আপনাদের বড় স্যার যেখানে বসেন ওখানে ফ্লাক্স আছে দেখলাম। একটু চা নিয়ে আসুন না প্লিজ। দারোগা নড়ল না। অরিন বলল, ঠিক আছে, ভেতরেই গিয়ে খাই চলুন। আমাকে যখন বিশ্বাস হচ্ছে না এখানে থেকে কি হবে? কত আশা নিয়ে এসেছিলাম আপনার কাঁধে মাথা রেখে চাঁদ দেখব। দারোগার মনে লাড্ডু ফুটল। মিটিমিটি হাসতে হাসতে চা আনতে চলে গেল। অরিন এক সেকেন্ডও দেরি করল না। পালাতে দৌড়ে দিল। দেয়াল টপকাতে একটু কষ্ট হল তার। দেয়াল থেকে লাফ দিয়ে পড়েনি, সে যেভাবে বেয়ে উঠেছে ওইভাবেই নামল। যে বাচ্চার জন্য এত কিছু, সে বাচ্চার যদি ক্ষতি হয়ে যায় সেই ভয়। দেয়ালের এপারে এসে নিজের সব জোর দিয়ে দৌড় দিল সে। এই কালো জগৎ থেকে দূরে যাবে সে, অনেক দূরে, যেখানে থাকবে না কোনো বেঈমান ধোঁকাবাজের ছায়া। চলবে।